Welcome student, welcome to your favorite chemistry channel Chemistry for You। আজকে আমরা বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি ক্লাস 11 এর লাস্ট লেকচারে চলে এসেছি। মন দিয়ে ভালো করে শুনবে। তাহলে নরমালিটি কি? প্রথম কথা যে নরমালিটি জিনিসটা কি? নরমালিটিকে ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করা হয়, যেখানে নরমালিটি মানে হচ্ছে কত গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ পদার্থ, কত গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ পদার্থ 1 লিটার আয়তনের মধ্যে 1 লিটার আয়তন কার? দ্রবণের আয়তনের মধ্যে আছে। ঠিক আছে, তাহলে কত গ্রাম তুল্যাঙ্ক 1 লিটার দ্রবণ আয়তনের মধ্যে আছে, সেই যে সংখ্যাটা বা সেইটা যেটা বেরোবে সেই জিনিসটাকে আমরা বলবো কি? নরমালিটি। যেমন এর আগে আমরা মোলালিটি করেছি, ঠিক সেরকম নরমালিটি কি জিনিস হলো না, কত গ্রাম তুল্যাঙ্ক। এবার এই গ্রাম তুল্যাঙ্ক বা এটাকে বলা হয়ে থাকে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট। কত গ্রাম তুল্যাঙ্ক, এটা আমরা কি করে বের করি সেটা আমরা আগের দিনই বলেছিলাম যে গ্রাম তুল্যাঙ্ক বের করার নিয়ম হচ্ছে, গ্রাম তুল্যাঙ্ক বের করার নিয়ম কি? গ্রাম তুল্যাঙ্ক বলতে কি বোঝায়? যে প্রদত্ত ভর আছে, প্রদত্ত ভর, তাকে আমি যদি ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার দিয়ে ভাগ করি, তাহলে আমি কি পাবো? তাহলে আমি পাবো কত গ্রাম তুল্যাঙ্ক, বা এটাকে বলা হয়ে থাকে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, এটাকে বলা হয়ে থাকে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট, অর্থাৎ কত গ্রাম তুল্যাঙ্ক, কত সংখ্যা একটা। ঠিক আছে, তাহলে কত গ্রাম তুল্যাঙ্ক, এখানেও তাই, যে কত গ্রাম তুল্যাঙ্ক উপস্থিত থাকছে 1 লিটার আয়তনের দ্রবণের মধ্যে। তাহলে একমাত্র মাথায় রাখতে হবে কি, যে মোলালিটি স্মল এম যেটা বলি, সেটা হচ্ছে একমাত্র ওজনের মধ্যে আছে, কার? দ্রাবকের। বাকি প্রত্যেকটাই কিন্তু আমার আয়তনের উপর নির্ভরশীল, বাকি প্রত্যেকটাই আমার দ্রবণের আয়তনের উপর নির্ভরশীল। ঠিক আছে, তাহলে এখান থেকে গ্রাম তুল্যাঙ্ক বের করা যাবে প্রদত্ত ভর বাই তুল্যাঙ্ক ভার দিয়ে। ঠিক আছে, তাহলে প্রদত্ত ভর বাই তুল্যাঙ্ক ভার বের করার যে নিয়ম, তার মানে W/E। এই ফর্মুলাগুলো কিন্তু অলরেডি যে ভিডিওগুলো ছিল সেখানে কিন্তু অলরেডি দেখানো আছে, তাও আমি তোদের আরেকবার ডিসকাস করে দিচ্ছি। তাহলে W/E নাম্বার অফ ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু তাহলে প্রদত্ত ভর বাই তুল্যাঙ্ক ভার W/E। তাহলে এখানে আমি যদি ফর্মুলাটা বসাই তাহলে এসে কি দাঁড়াবে? তাহলে এখানে আবার যেটা বের করতে হয় সেটা হচ্ছে ই কি? ই হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার। তাহলে তুল্যাঙ্ক ভার বের করার ফর্মুলা কি না, তুল্যাঙ্ক ভার ই ইকুয়াল টু যে প্রদত্ত মোলার ভর, তাকে যদি এন ফ্যাক্টরটাকে যোজ্যতা ফ্যাক্টরও বলা হয়ে থাকে। ঠিক আছে, সেটা দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাব? তাহলে আমরা পেয়ে যাব ই। ঠিক আছে, তাহলে গ্রাম তুল্যাঙ্ক সমান কি হলো? গ্রাম তুল্যাঙ্ক সমান হয়ে গেল W/M বাই এন ফ্যাক্টর। W/M/N ফ্যাক্টর, এই জিনিসটা হলো আমার ই সমান। ঠিক আছে, বা আমি এখান থেকে লিখতে পারি W/M ইন্টু এন ফ্যাক্টর। ঠিক আছে, আবার W/M সমান কি? W/M সমান মোল, তাই তো, নাম্বার অফ মোল। তাহলে এটা সমান আমরা লিখতে পারি এন এখানে মোল মাথায় রাখবে, ইন্টু এন ফ্যাক্টর, অর্থাৎ নাম্বার অফ ইকুইভ্যালেন্ট, অর্থাৎ কত গ্রাম তুল্যাঙ্ক।
ঠিক আছে, অর্থাৎ কত গ্রাম তুল্যাঙ্ক উপস্থিত আছে সেটা আমরা কি করে বলতে পারবো, নাম্বার অফ মোল গুণিত এন ফ্যাক্টর দিয়ে ভাগ করলে, এই গুণ করলেই আমরা পেয়ে যাব যে সেখানে কত গ্রাম তুল্যাঙ্ক আমার উপস্থিত আছে, সেটা কিন্তু আমরা বের করতে পারবো। ঠিক আছে, তাহলে এভাবে তাহলে এন সমান কি লেখা যেতে পারে, যেখানে গ্রাম তুল্যাঙ্ক সমান কি বেরোলো, নাম্বার অফ মোল গুণিত এন ফ্যাক্টর। ঠিক আছে, এটা যদি অসুবিধা হয়, দুটো এন আছে, এটাকে এক্স লিখেও মানে এক্সও লিখে রাখতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, মানে এটা একটা যোজ্যতা ফ্যাক্টর আর কি, ডিভাইডেড বাই ভি। তাহলে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে নর্মালিটি সমান হচ্ছে নাম্বার অফ মোল গুণিত এন ফ্যাক্টর ডিভাইডেড বাই ভি, এইভাবেও ফর্মুলাটা লেখা যেতে পারে। ঠিক আছে, ওকে। এবারে এন বাই ভি, এই যে নর্মালিটি সমান আরও একটা ফর্মুলা দেখো এখান থেকে বেরিয়ে গেল, এই এন বাই ভি মানে এই যে এন বাই ভি, স্মল এন বাই ভি সমান আমি কি লিখতে পারি, মোলারিটি। একটু আগেই লাস্ট ক্লাসেই, তার আগের ক্লাসেই আমরা করেছি মোলারিটি, যে মোলারিটি মান হচ্ছে নাম্বার অফ মোলস অফ সলিউট, সেটা কত আয়তনের মধ্যে, 1 লিটার আয়তনের মধ্যে প্রেজেন্ট আছে। তাহলে নর্মালিটি সমান আমি লিখতে পারি, নর্মালিটি সমান আমি লিখতে পারি মোলারিটি গুণিত এন ফ্যাক্টর, মোলারিটি গুণিত এন ফ্যাক্টর লিখতে পারি। এটা আমি নর্মালিটি সমান হচ্ছে মোলারিটি গুণিত এন ফ্যাক্টর। অর্থাৎ এই দুটো ফর্মুলা নতুনভাবে যেটা তৈরি হলো তোমাদের মাথার মধ্যে রাখতে হবে। ঠিক আছে, তোমাদের মাথার মধ্যে রাখতে হবে যে নর্মালিটি সমান হচ্ছে নাম্বার অফ মোল গুণিত এন ফ্যাক্টর ডিভাইডেড বাই ভি, আরেকটা হচ্ছে নর্মালিটি সমান মোলারিটি গুণিত এন ফ্যাক্টর। অর্থাৎ যদি নর্মালিটি দেওয়া থাকে আমরা মোলারিটি বের করতে পারবো, বা যদি মোলারিটি দেওয়া থাকে আমরা নর্মালিটি বের করতে পারবো। আর গ্রাম তুল্যাঙ্ক কি করে বের করতে হয়, গ্রাম তুল্যাঙ্ক বের করার ফর্মুলা হচ্ছে কত গ্রাম তুল্যাঙ্ক বের করার ফর্মুলা হচ্ছে নাম্বার অফ মোল গুণিত, তাকে যদি আমরা এন ফ্যাক্টর দিয়ে গুণ করি তাহলেই কিন্তু আমরা কত গ্রাম তুল্যাঙ্ক বের করে নিতে পারবো। এই প্রত্যেকটা ফর্মুলাই যে তোমাদের যা যা পড়াচ্ছি, বোর্ডের থেকেও তোমাদের জয়েন্টের জন্য বেশি বেশি করে ইম্পর্টেন্ট জায়গাগুলো তৈরি করে রাখো এখন থেকে, তাহলে কিন্তু পরবর্তীকালে আর অত বেশি খাটতে হবে না। বুঝতে পারা গেল? তাহলে এটা হচ্ছে প্রথমে আমরা একটা জায়গায় দেখলাম যে নর্মালিটির আমার টোটাল কি কি জিনিস আছে। ঠিক আছে, এরপরে আমরা আগের দিনই বিভিন্ন ধরনের যে মোলারিটি এবং মোলালিটির অঙ্কগুলো করেছি, এবং তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে এন ফ্যাক্টর কি করে বের করতে হয় সেটা দেখে নিতে। ইভেন তোমাদের বইয়েও দেখে নিতে বলেছিলাম যে সেখান থেকে এন ফ্যাক্টর বা যোজ্যতা ফ্যাক্টর কি করে বের করতে হয় সেটা দেখে নিতে বলেছিলাম। ঠিক আছে, সেখান থেকে তোমরা মোটামুটি প্রায় অনেকেই করে নিয়েছো, আমি দেখেছি। ওকে, তাহলে এবার আমাদের এন ফ্যাক্টরটা লাগবে। কেন লাগবে? তার কারণ বুঝতেই পারছো যে নর্মালিটি বের করতে গেলে এন ফ্যাক্টর হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি, কারণ এটা যদি না থাকে তাহলে কিন্তু আমাদের নর্মালিটি বেরোবে না। ঠিক আছে, এরপরে আমি খুব সহজে কিছু কিছু অঙ্ক করি, কিছু কিছু অঙ্ক, যেমন কি বের করতে বলেছে, তোমাকে কত গ্রাম তুল্যাঙ্ক বের করতে বলেছে। এগুলো যে কত কাজে লাগবে পরবর্তীকালে যখন আরও আয়নিক ইকুইলিব্রিয়াম বলে একটা চ্যাপ্টার থাকবে, সেখানে কত অঙ্ক পাবে দেখতে পাবে। কত গ্রাম তুল্যাঙ্ক উপস্থিত, ঠিক আছে, এরকমভাবে অঙ্কটা আছে, কত গ্রাম তুল্যাঙ্ক উপস্থিত। ঠিক আছে, আমরা কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখব যে কত গ্রাম তুল্যাঙ্ক উপস্থিত। ঠিক আছে, প্রথমে বলেছে, একদম প্রথমে একটা খুব সোজা দিয়ে শুরু করি। প্রথমে কি বলেছে দেখি, প্রথমে বলছে 4 মোল HNO3, 4 মোল HNO3। প্রথমেই আমার বলছে 4 মোল HNO3। তাহলে এখানে কত গ্রাম তুল্যাঙ্ক, কত গ্রাম তুল্যাঙ্কর ফর্মুলাটা কি তাহলে এলো, কত গ্রাম তুল্যাঙ্ক ফর্মুলা কি হলো, নাম্বার অফ মোল গুণিত এন ফ্যাক্টর, নাম্বার অফ মোল গুণিত এন ফ্যাক্টর। তাহলে এখানে আমার মোল দেওয়াই আছে, এখানে মোল দেওয়াই আছে 4। এবার HNO3 এন ফ্যাক্টর কত, HNO3 এন ফ্যাক্টর কত কে বলতে পারবে?
40 এন ফ্যাক্টর কত? এন ফ্যাক্টর জিজ্ঞেস করেছি আমি। 40 ঠিক করে বল। অ্যাসিডের এন ফ্যাক্টর কি বলা 40 হয়েছিল? এটা একটা নাইট্রিক অ্যাসিড, তাই তো? অ্যাসিডের এন ফ্যাক্টর কি বলা হয়েছিল? যে অ্যাসিডের মধ্যে কতগুলি প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু আছে, তাই তো? অ্যাসিডের এন ফ্যাক্টর বলা হয়েছিল, হ্যাঁ বল, কতগুলি প্রতিস্থাপিত হাইড্রোজেন কতগুলি প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আয়ন আছে, H+ আয়ন আছে। তাহলে এখানে খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যাচ্ছে, এখানে কোনো জটিলতাই নেই, যে এখানে একটি মাত্র H+ আয়ন আছে যেটিকে এই অ্যাসিডটা দিতে পারে। তাহলে যতগুলি প্রতিস্থাপনযোগ্য H+ আয়ন সেটিই তার এন ফ্যাক্টর। তাহলে এখানে তার এন ফ্যাক্টর হয়ে যাবে কত? 1। বলছে নাকি 40। তাহলে এন ফ্যাক্টর হচ্ছে এখানে 1। তাহলে টোটাল হচ্ছে 4। গুলিয়ে ফেলবি না, আমি কিন্তু তোকে ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভার বের করতে বলিনি, আমি তোকে যোজ্যতা ফ্যাক্টরটা বের করতে বলেছি, তোকে এন ফ্যাক্টরটা বের করতে বলেছি শুধুমাত্র। যে সংখ্যাটা দিয়ে তুল্যাঙ্ক মানে প্রদত্ত ভরকে, মোলার ভরকে আমি ভাগ করব, সেই সংখ্যাটা বের করতে বলেছি। অ্যাসিডের ক্ষেত্রে কি, আরেকবার বলে দিচ্ছি, অ্যাসিডের ক্ষেত্রে কি, অ্যাসিডের ক্ষেত্রে কতগুলি প্রতিস্থাপনযোগ্য H+ আয়ন আছে। ক্ষারের ক্ষেত্রে কি, কতগুলি প্রতিস্থাপনযোগ্য OH- আয়ন আছে। ঠিক আছে, ওকে। লবণের ক্ষেত্রে টোটাল যে মানে টোটাল সংখ্যা এবং ক্যাটায়নের যে যোজ্যতা বা সংখ্যা ইন্টু অ্যানায়নের যোজ্যতা, এরকমভাবে আমরা লবণটা বের করে নিতে পারি। ঠিক আছে, আর আয়নের তো কোনো সমস্যাই নেই, মানে মূলক যেগুলো আছে, মূলকের হচ্ছে যেটা তোর হচ্ছে টোটাল যে যতটা আমরা মূলকের ভরটা পাবো ততটা, সেটাকে ওই যে যোজ্যতা দিয়ে ভাগ করলেই, মানে যে নাম্বারটা, যে চার্জটা যেটা আছে ওটা দিয়ে ভাগ করলেই আমরা তখন পেয়ে যাব সেখান থেকে। তো এটা খুবই ইজিলি আমরা তুল্যাঙ্ক ভারটা যখন বের করব তখন এন ফ্যাক্টর, আবারও বলছি, এই জায়গাটা ভালো করে করবি। তোদের ভিডিও করে দেওয়া আছে, তোদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে, ভালো করে জায়গাটা কিন্তু অবশ্যই দেখতে হবে। এটা না হলে কিন্তু পরবর্তীকালে প্রচুর সমস্যার মধ্যে পড়ে যাবি। ঠিক আছে, 2 নম্বরে বলি, 0.5 মোল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। ভেরি ইজি, 0.5 মোল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। সো এখানে নাম্বার অফ মোলস হচ্ছে কত? নাম্বার অফ মোলস হচ্ছে 0.5 এবং এন ফ্যাক্টর কত? এন ফ্যাক্টর 3। সো 0.5 ইন্টু 3 হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 1.5। ঠিক আছে, এখানে একটা জিনিসই তোমাদের বলেছিলাম যে কিছু কিছু স্ট্রাকচার শুধুমাত্র তোমাদের দেখতে হবে। যেমন তোমাদের বলেছিলাম, এটা অনেকেই তোমরা ওই জন্য ভুল করেছিলে, আমি তাও আরেকবার লিখে দিচ্ছি এখানে, যে এগুলো আসলে তোমরা এখন তোমাদের স্ট্রাকচার যেহেতু তোমরা এখন পর্যন্ত করোনি কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে, H3PO4 যদি হয়, এখানে আমার 3টে হাইড্রোজেন আছে, সেই জন্য 3টে হাইড্রোজেনই প্রতিস্থাপনযোগ্য, এন ফ্যাক্টর হয়ে যাবে আমার 3। কিন্তু যদি H3, মাথায় রাখবে এই জিনিসটা, এখন মাথায় রাখো, যদি H3PO3 হয় এখানে কিন্তু হয়ে যাবে আমার 2, আর যদি H3PO2 হয় তাহলে কিন্তু আমার হয়ে যাবে 1। এই জিনিসটা কিন্তু তোমাদের মাথার মধ্যে রাখতে হবে, যে যদি H3PO4 দেয়, অর্থাৎ যদি ফসফরিক অ্যাসিড দেয় তাহলে হয়ে যাবে আমার 3, যদি H3PO3 দেয় তাহলে এন ফ্যাক্টর হয়ে যাবে 2, আর যদি H3PO2 দেয় তাহলে এন ফ্যাক্টর হয়ে যাবে কিন্তু আমার 1। কারণ H3PO2 তে একটি মাত্রই প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে, বাকি দুটো হাইড্রোজেন প্রতিস্থাপনযোগ্য হয় না, বাকি দুটো হাইড্রোজেন প্রতিস্থাপনযোগ্য হয় না। সেখানে H3PO3 তে 2টি হাইড্রোজেন প্রতিস্থাপনযোগ্য এবং H3PO4 এ 3টি হাইড্রোজেন প্রতিস্থাপনযোগ্য। আর খুব একটা সমস্যার জায়গা কিছু নেই, বাকিগুলো নর্মালি তোমরা যা জানো সেটাতেই হয়ে যাবে। এটাই হচ্ছে একটু ব্যতিক্রম আছে। ঠিক আছে, ওকে। তারপরে 3 নম্বর, 5 মিলিমোল। ঠিক আছে,
মিলিমোল, 5 মিলিমোল FeCl3, 5 মিলিমোল। এবারে মিলিমোল মানে কি? 1 মিলিমোল মানে কত মোল? 1 মিলিমোল মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -3 মোল। একদম, ভেরি গুড। তাহলে 1 মিলিমোল মানে 10 টু দি পাওয়ার -3 মোল। তাহলে এখানে হয়ে যাবে প্রথমেই আমার 10 টু দি পাওয়ার -3। মাইকটা অফ করবে, কথাটা বলার পর মাইকটা অফ করে দেবে। টেন টু দি পাওয়ার -3 মোল হলো। এবারে FeCl3 এর এন ফ্যাক্টর কত বেরোবে? তাহলে FeCl3 এটা হচ্ছে এক ধরনের লবণ, ঠিক আছে। লবণের তুল্যাঙ্ক ভার বের করতে গেলে বলেছিলাম প্রথমে একে ভেঙে দেখতে হবে যে Fe3+ হবে প্লাস 3Cl- হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা যে কোনো একটা দেখে নেব। প্রথমে হচ্ছে সংখ্যা, তাহলে এখানে যদি Fe দেখি তাহলে Feর সংখ্যা হচ্ছে 1 এবং তার চার্জ কত আছে 3, তাহলে আমার এন ফ্যাক্টর হয়ে যাবে 3, ঠিক আছে। এখান থেকেও যদি আমি দেখি এর অ্যানায়নের সংখ্যা ইনটু তার যদি যোজ্যতা দেখি 1, তাহলে হয়ে যাবে 3। তাহলে যে কোনো একটা বলতে হবে, ক্যাটায়ন বা অ্যানায়ন। তাহলে এখানে হয়ে যাবে আমার 3 × 10 টু দি পাওয়ার -3 আমার হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। যে কত গ্রাম। 4 নম্বরে হচ্ছে দেখে লেখো লেখো তোমার হচ্ছে, দাঁড়াও বলছি। ফোর নর্মালিটি মানে 4 নর্মালিটি আছে, নর্মালিটি হচ্ছে 4 এবং 500 মিলিলিটার যদি কোনো H2SO4 দ্রবণ আছে, 4 নর্মাল 500 মিলিলিটার H2SO4 দ্রবণ, তার নাম্বার অফ ইকুইভ্যালেন্ট আমাকে বের করতে বলেছে, ঠিক আছে। দেখো নর্মালিটি যখন আমি মানে এইভাবে যখন এই নর্মালিটির ক্ষেত্রে দেখবে তোমার যত নর্মালিটি থাকবে, ঠিক আছে, যত নর্মালিটি থাকবে প্রথমে সেই নর্মালিটিটাকে লিখতে হবে যে 4 নর্মাল, ঠিক আছে। কারণ নর্মালিটি মানে হচ্ছে কি, নর্মালিটি মানে হচ্ছে n গুণিত n ফ্যাক্টর বাই v, ঠিক আছে। তাহলে n গুণিত n ফ্যাক্টরটাই হচ্ছে আমার নাম্বার অফ ইকুইভ্যালেন্ট, ঠিক আছে। n গুণিত n ফ্যাক্টর, আরেকবার বলি ফর্মুলাটা, এখানে অঙ্কটা এইরকম একটু, এবার একটু অন্যরকম। n = n গুণিত n ফ্যাক্টর বাই v। তাহলে n গুণিত v সমান আমরা লিখতে পারি n গুণিত n ফ্যাক্টর। তাহলে এখানে 4 নর্মালিটি যা ছিল গুণিত ভলিউমটাকে আমাকে কি করতে হবে, লিটারে নিয়ে আসতে হবে। এটি শুধু মাথার মধ্যে রাখতে হবে, কারণ এটা আমার ভিটা ইন লিটার, এই যে নিচে যে ভিটা গুণ হয়েছিল এই ভিটা হচ্ছে আমার লিটারে থাকে। তাহলে এখানে 500 মিলিলিটার আছে, তো 500 মিলিলিটারকে আমি যদি 1000 দিয়ে ভাগ করে দিই তাহলেই আমার চলে আসবে, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমার হয়ে গেল 500, 1000, 2 আর 2 আর 2 কেটে দাও, উড়ে যাবে, তাহলে হয়ে যাবে 2। তাহলে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট হয়ে গেল 2। বুঝতে পারা গেল? একটু অন্যরকম, কারণ আগেরগুলো আমরা দেখো প্রথম আমরা মোল করলাম, তারপরে মিলিমোল করলাম, তারপরে নর্মাল করলাম। যে 4 নর্মাল 500 মিলিলিটার H2SO4 মানে কত গ্রাম তুল্যাঙ্ক H2SO4, ঠিক আছে। আরেকটা দেখো, তাহলে আমরা মোটামুটি আমাদের এই জায়গাটা হয়ে যাবে। সেটা হচ্ছে n/20
400 ml HCl n/20 400 ml HCl, অর্থাৎ প্রশ্নটা এরকম করে থাকবে যে 400 মিলিলিটার n/20 HCl দ্রবণের অর্থ কত গ্রাম তুল্যাঙ্ক HCl, এইরকম থাকবে। ঠিক আছে, কত গ্রাম তুল্যাঙ্ক প্রশ্নগুলো তোমার মানে এর যে প্রশ্নগুলো যেটা বের করতে বলেছি প্রথমেই বলেছি কত গ্রাম তুল্যাঙ্ক। তাহলে দেখো n/20, দেখো এইরকমভাবে যদি থাকে, যদি তোমার থাকে যে 0.1 n, তার মানে মাথায় রাখতে হবে এটা মানে হচ্ছে 1/10 n। ঠিক আছে, তোমার যদি এখানে n/20 থাকে তার মানে হচ্ছে 1/20 নর্মাল। n/20 মানে হচ্ছে 1/20 নর্মাল, মাথায় রাখতে হবে। ঠিক আছে, মানে নর্মালিটির যে আমার মাত্রাতে তার মাত্রা বেরিয়েছে 1/20, ব্যাস, আর কিছু নেই। গুণিত আমরা এখানে 400 মিলিলিটার করে দিলাম, 400/1000। ঠিক আছে, তাহলে n/20 সমান এখান থেকে তাহলে আমার বেরোবে 1/50। তাহলে এরকমভাবে যদি 0.1 থাকে তার মানে আমাকে বুঝতে হবে সেটা 1/10। যদি 0.5 থাকে তাহলে আমাকে সেটা বুঝতে হবে, আমি ডাইরেক্ট তখন 0.5 দিয়ে হিসেব করে দেবো, মানে 5/100। ঠিক আছে, 5/10। তাহলে এইভাবে আমাকে কিন্তু ব্যাপারটা হিসেব করতে হবে। 0.1 মানে আমার 1/10, ঠিক আছে, 0.2 মানে 2/10, এরকমভাবে আমাকে ব্যাপারটা হিসেব। অনেক সময় 0.1 দিয়ে দেয়, ঠিক আছে, n/20 না দিয়ে, n/10 না দিয়ে। তাছাড়াও তোমাদের বইয়েও দেখতে বলেছিলাম যে অনেক সময় যেটা দিয়ে দেয় ডেসি নর্মাল দিয়ে দেবে, ডেসি নর্মাল এই কথাটা দিয়ে দেবে যে ডেসি নর্মাল কথাটার মানে হচ্ছে 1/10 নর্মাল, মাথায় রাখবে। ঠিক আছে, ডেসি নর্মাল কথাটার মানে হচ্ছে 1/10 নর্মাল। সেরকমভাবে সেন্টি নর্মাল দিয়ে দিতে পারে। ঠিক আছে, এইভাবেও কিন্তু অঙ্ক থাকতে পারে। ক্লিয়ার? এরপরে নেক্সট যে প্যাটার্নটা, এটা গেল আমার কত গ্রাম তুল্যাঙ্ক বেরোচ্ছে, এটা হচ্ছে আমার কত গ্রাম তুল্যাঙ্ক। পরের যেটা আমি করব সেটা হচ্ছে যে নর্মালিটি নির্ণয় করো। ঠিক আছে, প্রথমেই যেটা বলেছি 4 মোলার H2SO4, 4 মোলার H2SO4 দ্রবণের নর্মালিটি কত? 4 মোলার H2SO4 দ্রবণের নর্মালিটি কত? তাহলে আমার ফর্মুলাটা কি ছিল? নর্মালিটি সমান হচ্ছে মোলারিটি গুণিত এন ফ্যাক্টর। নর্মালিটি সমান কি ছিল? নর্মালিটি সমান মোলারিটি গুণিত এন ফ্যাক্টর। তাহলে এখানে মোলারিটি দেওয়া আছে, মোলারিটি আছে কত? 4। এন ফ্যাক্টর কত? 2। তাহলে আমার নর্মালিটি হয়ে যাবে 8। বুঝতে পারলে? তাহলে মোলারিটি থেকে কি করে আমরা নর্মালিটিতে যেতে পারি? ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল আমরা দেখে নিই। সেটা হচ্ছে 0.5 মোলার H3PO4 দ্রবণের নর্মালিটি কত? 0.5 মোলার, ভেরি ইজি, যে n ইকুয়াল টু মোলারিটি গুণিত এন ফ্যাক্টর। তাহলে এখান থেকে আমরা করব 0.5 মোলার, আর এখানে এন ফ্যাক্টর H3PO4 এর জন্য হচ্ছে কত? H3PO4 এর জন্য 3। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমার 1.5। ক্লিয়ার? ওকে, এবার তোমাদের হোমওয়ার্ক থাকবে 0.2 মোলার H3PO2 দ্রবণের নর্মালিটি কত? এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। 0.2
2 মোলার H3PO2 দ্রবণের নরমালিটি কত, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো যে 0.2 মোলার H3PO3 দ্রবণের নরমালিটি কত। ঠিক আছে, নেক্সট কি আছে, এবারে নরমালিটি হলে আমরা মোলারিটি বের করব। মোলারিটি নির্ণয় করো। ঠিক আছে, মোলারিটি নির্ণয় করো। আগের বারটা আমরা করলাম নরমালিটি, এবারে আমরা করব মোলারিটি। 2 নরমাল NaOH দ্রবণের मोलारिटी कितना होता है, 2 নরমাল NaOH দ্রবণের মোলারিটি কিতনা होता है, তাহলে মোলারিটি সমান আমরা লিখতে পারি নরমালিটি ডিভাইডেড বাই n ফ্যাক্টর, বা এটাকেও বলা হয়ে থাকে, বললাম n ফ্যাক্টরটাকে লিখতেও পারো, ভ্যালেন্সি ফ্যাক্টর বলা হয়ে থাকে অনেক জায়গায় দেখবে। ঠিক আছে, তাহলে মোলারিটি সমান হচ্ছে নরমালিটি বাই n ফ্যাক্টর, জলের মতো সোজা অঙ্ক, তাহলে এখানে হয়ে গেল 2/1, তাহলে হয়ে গেল আমার 2। ঠিক আছে, নেক্সট n/10 H2SO4 द्रवणेर मोलारिटी कितना होता है, मोलारिटी कितो n/10 H2SO4 द्रवणेर मोलारिटी कितो, যে আমরা মোলারিটি সমান জানি নরমালিটি বাই n ফ্যাক্টর, তাহলে n ফ্যাক্টর, তাহলে এটা হয়ে গেল নরমালিটি কত 1/10, আর এখানে হয়ে গেল n ফ্যাক্টর, তাহলে হয়ে গেল 1/20। ঠিক আছে, তাহলে n/10 হয়ে গেল। ওকে, নেক্সট তোমাদের হোমওয়ার্ক লেখো। হোমওয়ার্ক লিখে রেখো যে n/20 H3 n/10 মানে n/10 মানে 1/10, n/20 মানে 1/20, n/তুমি মানে n/তুমি। ঠিক আছে, তাহলে n/20 হচ্ছে n বাই যাই থাকবে 1, উপরে কিছু নেই মানে এখানে 1 আছে, মাথায় রাখবে, ব্যাস তাহলেই হয়ে গেল। তাহলে n/20 H3PO4 द्रवणेर मोलारिटी आपको निकलना पड़ेगा, मोलारिटी कितो, এটা তোমাদের হোমওয়ার্ক। আরেকটা হোমওয়ার্ক লিখে নাও এখান থেকে, সেটা হচ্ছে দিস ইজ দ্য হোমওয়ার্ক নাম্বার 1 এন্ড নাম্বার 2 লিখে রাখো। 0.6 নরমাল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের मोलारिटी कितना होता है। ঠিক আছে, ক্লিয়ার? আর একটা অঙ্ক আমরা করে আজকে শেষ করব এবং এই চ্যাপ্টারটা মোটামুটি আমাদের কাছে কমপ্লিট। এরপর আর অন্য অন্য অঙ্ক তোমরা এখান থেকে করবে। ঠিক আছে, কীরকম দেখো, প্রশ্নটা পঞ্চাশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেট 500 মিলিলিটার দ্রবণের মধ্যে উপস্থিত থাকলে দ্রবণটি নরমালিটি
নির্ণয় করো। তাহলে কি বলছি, 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট যদি 500 ml দ্রবণের মধ্যে উপস্থিত থাকে তাহলে তার নর্মালিটি নির্ণয় করো। ভেরি ইজি। তাহলে নর্মালিটি সমান মানে কি? নর্মালিটি মানে হচ্ছে নাম্বার অফ মোল গুণিত এন ফ্যাক্টর ডিভাইডেড বাই ভলিউম অফ দ্য সলিউশন ইন লিটার। দ্রবণের ভলিউমে কত, 1 লিটারের মানে কত লিটারের মধ্যে আছে। তাহলে এখানে আমার এন ফ্যাক্ট নাম্বার অফ মোল কত হবে? ক্যালসিয়াম কার্বনেটের প্রথম কথা আমাকে নাম্বার অফ মোল বের করতে গেলে এর ওজনটা বের করতে হবে, ঠিক আছে। ক্যালসিয়ামের হচ্ছে 40, কার্বনের হচ্ছে 12, অক্সিজেনের হচ্ছে 48, ঠিক আছে। তাহলে টোটাল হয়ে গেল 100 গ্রাম। তাহলে এন কত বেরোবে? এন বেরোচ্ছে 50 ভাজিত 100, ঠিক আছে। এবং এখানে এন ফ্যাক্টর আসছে, এন ফ্যাক্টর ক্যালসিয়াম কার্বনেট আমি যদি দেখি তাহলে ক্যালসিয়াম কার্বনেটটা প্রথমে আমাকে ভাঙতে হবে, ঠিক আছে। ক্যালসিয়াম কার্বনেট ভাঙতে হবে, ক্যালসিয়াম 2+ প্লাস CO3 2-। ওই জন্য তোমাদের যে মূলকটা বলেছিলাম, মূলকটা কোনটা কীরকম ভাঙে, ঠিক আছে। ক্যালসিয়াম 2+ ভাঙবে, ঠিক আছে। কেন ক্যালসিয়াম 2+ ভাঙে? ধরো ক্যালসিয়ামে তোমরা যদি ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করো তাহলে দেখবে কে কক্ষে 2টো, এল কক্ষে 8টা, এম কক্ষে 8টা এবং এন কক্ষে 2টি ইলেকট্রন আছে। তাই এই 2টি ইলেকট্রন বেরিয়ে যায়, তাই জন্য ক্যালসিয়ামের মাথায় 2টো প্লাস চার্জ হয়, কারণ তখনই সে কী হতে পারে, নোবেল গ্যাসের স্ট্রাকচার পেতে পারে। তাহলে এখানে ক্যালসিয়াম 2+ আর CO3 2-। তাহলে এখানে আমার হয়ে গেল নাম্বার ইন্টু অ্যানায়নের চার্জ বা ক্যাটায়নের চার্জ, তাহলে হয়ে যাচ্ছে আমার দেখো 2। তাহলে এখানে আমার এন ফ্যাক্টর হয়ে যাচ্ছে 2। আর এখানে এটা কত লিটারে আছে, তার মানে আমাকে মিলিলিটারে করতে হবে, ঠিক আছে। তার মানে আমাকে করতে হবে 500/1000। ব্যাস, আর অঙ্কটাই কিচ্ছু নেই, ঠিক আছে। এবারে ক্যালকুলেশন করা শুধুমাত্র, ঠিক আছে। তাহলে এখান থেকে 500/1000 কেটে কেটে কি এলো, তাহলে দেখি এখানে আসছে তোমার 2, তাই তো। কেটে কুটে চলে এলো 2, ঠিকই আছে। ঘ্যাচ 2, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে 2 নর্মাল চলে আসছে। বুঝতে পারছি এই ধরনের অঙ্কও থাকে যে যদি তোমাকে নর্মালিটি বের করতে গেলে তোমাকে একটু খাটতে হবে, চিন্তা করতে হবে। সেখানে নর্মালিটি বের করাটা একটু কঠিন কাজ। সেখানে এই ধরনের যখন অঙ্ক থাকবে যে কত দ্রবণের মধ্যে নর্মালিটি নির্ণয় করা, দেখো মোলারিটি নির্ণয় করা সবচেয়ে সোজা, তারপরে কঠিন হচ্ছে মোলালিটি। আর নর্মালিটি নির্ণয় করাটা একটু তোমাকে সব কিছু জায়গায়, কারণ তোমাকে অনেকগুলো জিনিস বের করতে হয়, নাম্বার অফ মোল বের করতে হয়, এন ফ্যাক্টর বের করতে হয়, অনেক কিছু তোমাকে কিন্তু ভাবতে হবে, তবে কিন্তু নর্মালিটি বেরোবে, ঠিক আছে। তাহলে এটা গেল আমাদের বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রির যে ক্লাস, সেটা গেল। আর বিভিন্ন ধরনের অঙ্ক তোমরা যে কোনো বইয়ে যেখানে পাবে, তোমাদের ছায়ার বইয়ে পাবে বা আরও যে কোনো যদি জয়েন্টের বই করো সেখানে তোমরা দেখবে বালাজি পাবলিকেশনের একটা বই পাওয়া যায়, জয়েন্টের যারা বিশেষ করে করছো এখানে। এছাড়া নিটেরও বিভিন্ন ধরনের এনসিআরটির যে বই সেটাও দেখতে পারো। তাছাড়া প্রিভিয়াস ইয়ারের নিটের প্রশ্নও দেখতে পারো এখন থেকে, কোনো অসুবিধা নেই। এখন থেকে দেখতে শুরু করো, চ্যাপ্টার ওয়াইজ একটা প্রশ্ন দেখতে শুরু করো, ঠিক আছে। আমার কাছেও যা থাকবে আমি তোমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। তো এই জায়গাটা আস্তে আস্তে করো, ঠিক আছে।